হয়েছে সবাইকে আমার অন্তরের থেকে প্রণাম, ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আমি মাত্র কয়েকটি কথা বলবো। কাউকে মনে করিয়ে দিতে হয় না 2024-এর 9 আগস্ট 15 দিনের মতো সেদিনও একটা সকাল হয়েছিল। সেই ব্যস্ততম কলকাতার বুকে যে নির্মম ঘটনাটা ঘটিয়েছিল আর.জি. কর হসপিটালের ভেতরে, সেটা যে এতদিন ধরে চলবে শাসকের সেই ধারণাটা ছিল না। শাসক ভেবেছিল এবং হসপিটাল ভেবেছিল একটা সাধারণ ঘর থেকে উঠে আসা মেয়ে, তাকে মেরে ফেলে তার বাবা মার হাতে কিছু টাকা ধরিয়ে দেব আর আমাদের কিছুই হবে না। ওই জায়গাটাতেই ভুল ভেবেছিল তারা। আমরা ছোট্ট থেকে মেয়েটাকে বড় করেছি, অনেক কষ্ট অনেক পরিশ্রম করে। ডাক্তারিটাকে সে সাধনা মনে করত, তাই তার যেভাবে নারকীয় মৃত্যু ঘটানো হয়েছে, আমরা পারিনি টাকা নিয়ে চুপ করে বসে থাকতে অন্যান্য বাবা মায়ের মতো। আমি এখনো বলবো, যাদের ঘরে এরকম ঘটনা ঘটে তারা বাবা মারা সত্যি টাকা নিয়ে ঘরে চুপচাপ বসে থাকবেন না, বাইরে বেরিয়ে আন্দোলনটা করবেন, না হলে ভবিষ্যতে কিন্তু মানুষ হিসাবে পরিচয় দিতে পারবেন না। টাকা সবারই লাগে সেটা, কিন্তু একটা মৃত ডেড বডির সামনে যারা এসে টাকা ধরায় বাবা মার কাছে, তারা যে কতটা অমানবিক সেটা আমি সেদিন দেখেছিলাম। সারা দিন এত যন্ত্রণা এত কষ্টের মধ্যে দিয়ে গেছি সেদিন। শুধু ভাবছিলাম, মেয়েটা যখন আমার বুঝতে পারলো যে হসপিটালে তাকে মেরেই ফেলা হবে, বাবা মার কাছে তাকে আর ফিরতে দেওয়া হবে না, তখন তার সেই যে যন্ত্রণাটা, তার সেই যে আকুতিটা, মা আমাকে বাঁচাও, বাপি আমাকে বাঁচাও, কতবার বলেছিল। কিন্তু সেদিন আমি যদিও শুনতে পাইনি, কিন্তু প্রতিদিন আমাকে ক্ষতবিক্ষত করে সেই আওয়াজটা। আমি একটু মাকে নমস্কার করে আসি। নিচে পরিবেশটা সত্যি অন্যরকম হয়ে গেল। তো সেদিন যখন আমি জানতে পারলাম আমার মেয়েটা আর পৃথিবীতে নেই, তখন আমি সত্যি পাথর হয়ে গেছিলাম, আমি কাঁদতেও হয়ে গেছিলাম। 12:53 আমরা হসপিটালে পৌঁছালাম। আরে ফেসবুক থেকে নিয়ে নেবে ভিডিও। তারপরেও আমরা মৃত মেয়েটার ওই রক্তমাখা মুখটাও দেখতে পেলাম না। পুলিশের পায়ে ধরলাম, কিন্তু দেখতে আমাদের দিল না। তারপর ডেড বডিটাও আমাদের কাছে হ্যান্ড ওভার করলো না। এই আমাদের এলাকার নির্মল ঘোষ, সোমনাথ দে আর সঞ্জীব মুখার্জি, তিনজন মিলে দায়িত্ব নিয়ে আমার মেয়ের ডেড বডিটা শ্মশানে পুড়িয়ে দিল। এবং যখন আমরা বাড়িতে ঢুকলাম, তার আগেই ওকে শ্মশানে নিয়ে চলে যেত। সব থেকে আশ্চর্য, যখন আমার মেয়ের ভিপি প্রিন্সিপালকে ফোন করে বলেছে এখানে একটা এরকম ঘটনা ঘটেছে, প্রিন্সিপাল বলেছে মর্গে পাঠিয়ে দাও ডেড বডি। তখন আমার মেয়ে মৃত না জীবিত সেটাও ডাক্তার লিখে দেয়নি। আর একটা হসপিটালের মধ্যে সবাই যেখানে ডাক্তার, সেখানে একটা ক্ষতবিক্ষত দেহ, তার গায়ে সামান্য জামা কাপড়টুকু নেই। সেই ডেড বডিটা দেখে কি করে ডাক্তাররা বললো সুইসাইড, তার কিনারা পাইনি আমি এখনো।
আমি বলতে চাই অনেক কথা, কিন্তু বলতে পারি না, গলায় এসে আটকে যায়। আমার মেয়েটা কোনোদিন ডিউটি থাকতে ঘুমাতো না। পেশেন্টের পার্টিরা বলতো, ম্যাডাম আপনি একটু এখন বিশ্রাম করতে যান। তখন হয়তো 4টের সময় এসে আমাকে ফোন করতো, মা আমি একটু শুতে যাচ্ছি, তুমি আমাকে 7টার সময় ডেকে দিও। সেই মেয়েটা আমার নাকি সারা রাত ধরে ঘুমিয়েছেই যদি, খেতে আর ঘুমাতে তো হসপিটালে ডিউটিতে যেতে হয় না, সেটা তো বাড়িতেও পাওয়া যায়। তাহলে ওকে ডিউটিটা দিল কেন? সেদিন ওর সত্যি নাইট ডিউটি ছিল না, নাইট ডিউটি ছিল ওর পিজিটি আদিত্য। সে ওকে বুঝিয়েছিল, তুই আজকে নাইট ডিউটিটা করে দে, এই মাসে তোর আর নাইট ডিউটি করতে হবে না। সেদিন কেন জানি না আমি বারবার বলছিলাম, আজকে তোর ডিউটি যেতে হবে না, আজকে তুই বাড়িতে থাক। কিন্তু বললো না, আমার হসপিটালে যেতে হবে, আমাকে ছুটি দেবে না। সেদিন আমাদের একটা বাড়িতে নিমন্ত্রণ ছিল, তো ও ছুটি নেয়নি বলে আমরাও আর যাইনি। পরের দিন সকালে একটা ফোন কল আমাদের গোটা জীবনটাকে ভাসিয়ে দিয়েছে। এই যে মাননীয় উন্নয়নের জোয়ার, এই কত উন্নয়ন, সেই উন্নয়নের জোয়ারে আমার সোনার সংসারটা গঙ্গায় ভেসে গেছে। কিছুই নেই আমার, কিন্তু মেরুদণ্ডটা বিক্রি করতে পারিনি, সেটা সোজা রেখেই চলেছি এখন। তাই এটা কোনোদিনও পারবো না। বিচার আমি নিয়েই ছাড়বো, বিচার কেউ ওরা দেবে না। বিচার ছিনিয়ে আনতে হবে, ছিনিয়ে আনার জন্য আমার হাতটা শক্ত করতে হবে। তাই আমি সব থেকে বড় দল, কেন্দ্রীয় দল বিজেপি সমর্থন করেছি। আমি মাননীয় মোদিজির নেতৃত্বাধীনে, মোদিজি আমাকে মনোনয়ন দিয়েছেন। তো আগামী 24শে এপ্রিল আমাদের সবার প্রিয় মোদিজি আমাদের অমরাবতী মাঠে বেলা 10টার সময় আসবেন। আমরা অনেকজন মিলে, সবাই মিলে আমরা যাব আমাদের মোদিজিকে, প্রিয় মোদিজিকে স্মরণ বরণীয় করে তুলতে অনেকেই আসব। আর 29শে এপ্রিল আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আগে আমরা সবাই দেখব, আমরা মায়েরা, আমাদের ঘরে মেয়ে আছে, তাই সেই কথাটা স্মরণ করে যেন আমরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করি। পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আমি জিতবো, সমগ্র পানিহাটিবাসী জিতবে এবং সারা বাংলায় পদ্মফুল ফুটবে। এই অত্যাচারী শাসকের এমন কোনো একটা দপ্তর নেই যে তার দপ্তরে চোর দুর্নীতিবাজ নেই। কয়েকদিন আগে প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু এবিপি আনন্দতে বসে বলেছিলেন, স্বাস্থ্য ব্যবস্থার স্বাস্থ্য ভালো নেই আমাদের। আমি বলবো, স্বাস্থ্য ব্যবস্থার স্বাস্থ্য ভালো নেই, শিক্ষা ব্যবস্থার স্বাস্থ্য ভালো নেই, তারপর মানুষের আমাদের জীবনও ভালো নেই, চাকরি ব্যবস্থা ভালো নেই, কিছুই ভালো নেই, সবকিছু বেহাল দশা। আমাকে অনেকেই এলাকায় ঘোরার সময় বলেছে, দেখুন দিদি এখন বর্ষা নয়, তাও আমার ঘরে জল জমে আছে। তারপরে আবর্জনা, প্রত্যেকটা রাস্তায় এত দুর্গন্ধ, যাওয়াই যায় না রাস্তা দিয়ে। এগুলো আমাকে মানুষ অনেক অভিযোগ করেছেন। আমি বলবো, আমাকে বিধানসভায় আপনারা যেতে দেবেন, মানে আপনারাই যাবেন, আমি জিতবো মানে আপনারাই জিতবেন, আপনাদের সমস্যার কথা আপনারাই বলবেন, আমি গিয়ে সেটা বিধানসভায় তুলে ধরবো। আমি আশা করি পারবো সেই পূরণ করতে সেইটা। আর আমার মেয়ের স্বপ্ন পূরণ করতে গিয়ে যেরকম যে অমানসিক অত্যাচার তার উপর হয়েছে, আর কোনো মেয়েকে আমি এরকম দেখতে চাই। আর মা বাবা হিসাবে আমরা সেদিন যে যন্ত্রণাটা পেয়েছি, সেই যন্ত্রণাটা কোনো বাবা মা যেন আর না পায়, সেই জন্যই আমার এই লড়াই। আমি এই যে লড়াই করছি, এতে কিচ্ছু হবে না আমার মেয়েটা ফিরে এসে আমাকে মা বলে ডাকবে না, বলবেও না কোনোদিন,
বাপি তুমি ওষুধটা কি ঠিক করে খেয়েছো? আমার খিদে পেয়েছে বাপি, তুমি কোথায়? তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো। এই কথাগুলো আর কোনোদিন বলবে না, আমার ঘরটা শূন্যই থাকবে। কিন্তু আর কারো ঘর যদি যেন শূন্য না হয়, তাই আপনারা সত্যি বাইরে আসুন। আরো আগে অনেক ঘটনা ঘটেছে, আমার মনে হয় তখনও আমার বাইরে বেরোনো উচিত ছিল। এখন সত্যি আফসোস হয়, তখন যদি আমি বাইরে বেরোতাম তো হয়তো আজকে এত ঘটনা ঘটতো না। আপনারাও যাতে সেই অনুশোচনায় না ভোগেন মা বোনেরা, সেই জন্যই বাইরে বেরোবেন, কারণ আপনাদের ঘরও সুরক্ষিত নয়। আজকে আমার ঘরে শূন্য হয়ে গেছে, কাল যে আপনার ঘর হবে না এটা কেউ গ্যারান্টি দিতে পারে না, কেউ পারে না। তাই আমাদের ওষুধ খেয়ে যদি শরীর খারাপ না সারে তো আমরা ডাক্তারটা পাল্টাই। তো আমাদের সেই ওষুধ দুর্নীতি, সেই ওষুধে আমাদের আর অসুখ সারছে না, তাই আমরা ডাক্তারকে পাল্টাবো এবং পশ্চিমবঙ্গকে একটা নতুন ডাক্তার উপহার দেব। এটাই আমাদের সংকল্প হোক। বাকি অনেক কথা রইল। আমাকে অনেকে বলছেন আমি মেয়ের মৃতদেহের উপর রাজনীতি করছি। আপনারা বলুন তো আমি মৃতদেহটা কোথায় পাবো? আমি তো আমার মেয়ের মৃতদেহটাও পাইনি। আমার মেয়ের মৃতদেহ সে তো নির্মল ঘোষ সোমনাথেরা পুড়িয়েই দিয়েছে। তাহলে আমি কি করে মেয়ের মৃতদেহের উপর উঠে রাজনীতি করলাম? আমি বিচারটা চেয়েছি, সঠিক বিচার। ওই সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ারকে ধরিয়ে দিল আর আমি সেটা মেনে নিলাম, ওটা বিচার নয়। সঞ্জয় রায় আদৌ দোষী কি না সেটা প্রমাণ হবে আগামী দিন কোর্টে। আরো অপরাধী বাইরে ঘুরে বেড়াচ্ছে, তারাও ধরা পড়বে, সব বিচার হবে। আমাদের ধৈর্য ধরতে হবে, যতটা ধৈর্য ধরা যায়। মা হিসাবে আমি যন্ত্রণায় পাথর হয়ে গেছি, আমি একটা জ্বলন্ত মশাল নিয়ে চলি। তাও যারা আমাকে কটু কথা সমানে বলে চলেছে, সেদিন আমাদের পিসি ভাইপোর যে মেলা ফেলা চলে, সেখানে ভাইপো এসে বলেছেন উনি সন্তানহারা মা, ওনাকে যেন কিছু বলা না হয়। আমি বলবো আমাদের বলতে বলতে স্টকটা আমাদের শেষ হয়ে গেছে, আর কিচ্ছু নেই আমাকে বলার, সব বলা হয়ে গেছে। সেই জন্য বলছেন আর কিছু বলবো না। তো ওনারা বললেন না বললেন আমার কিচ্ছু যায় আসে না। আগামী দিন আমি চাই আমার বাংলার মেয়েরা সবাই সুরক্ষিত হোক এবং সমস্ত মা বাবারা যেন চিন্তামুক্ত থাকুক, চাকরি বিক্রি না হয়ে যেন মেধার ভিত্তিতে সবাই আমরা চাকরি পাই, আর শিক্ষাটা যেন সব ছেলেমেয়েরা পায়। শিক্ষার বড় অভাব, মানুষের বিবেক জাগ্রত হওয়া খুব দরকার। মানসিক আগে বাচ্চারা মানুষ হোক, তারপরে ডাক্তার ইঞ্জিনিয়ার যা হোক সেটা তো সময় পড়েই থাকবে। কিন্তু ছোটবেলা থেকে একটা বাচ্চা যদি মানুষ বড়দের সম্মান করতে ভালোবাসতে না শেখে, তাহলে সে পূর্ণ মানুষ হবে না, তার মধ্যে মনুষ্যত্ব জাগ্রত হবে না। তাই বাচ্চাদের আগে আপনারা মায়েরা শেখাবেন যেন আগে সে ভালো মানুষ হয়, তাহলে সে যেদিকে যেতে চায় সেদিকে সে সফলতা পাবে। এগুলো আমি আমার মেয়েকে শেখাতাম, তাই আপনাদের বললাম। কেউ ভাববেন না আমি জ্ঞান দিচ্ছি, কোনো জ্ঞান নয়, এটাই হচ্ছে সত্যি রাস্তা একমাত্র। সবাই ভালো থাকবেন, আর 29শে এপ্রিল পদ্মফুল চিহ্নে ভোট দেবেন। সবাই আপনারা জিতবেন এবং সারা বাংলা জিতবে। আর মোদিজিকে বরণ করার জন্য সবাই আমরা 24 তারিখ অমরাবতী মাঠে আসব। আমাদের সবার প্রিয় মোদিজিকে আমরা বরণ করে নেব। ধন্যবাদ সবাইকে।